First of all, I'd like to give thanks to the Department of Tripoli and also Tripoli Club for inviting me, and it's an honor to be here. I hope we all will try to learn something new today, and also I'll try to share my knowledge, small knowledge which I have on presentation. এবং আমার মনে হয় একটা প্রেজেন্টেশন আসলে একটা মানুষকে প্রকাশ করে। আপনি আপনার নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন আর 10টা মানুষের কাছে, সেটার উপর অনেক কিছুই নির্ভর করে। এবং এই কারণেই আসলে প্রেজেন্টেশনকে আমরা আসলে অনেক গুরুত্ব দিয়ে থাকি, এবং এই কারণেই আমরা বলে থাকি যে প্রেজেন্টেশন হচ্ছে ওয়ান অফ দ্য সফট স্কিল, যে স্কিলটা একটা মানুষকে আরো 10টা মানুষের থেকে আলাদা করে থাকে। Let me say something about the engineering students. Like engineering students একটা কনফ্লিক্ট সব সময় থেকে থাকে, যেটা আমি বলছি যে আপনাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা মনে করে থাকে যে আমার হয়তো প্রেজেন্টেশনের খুব প্রয়োজন নেই, আমার হয়তো ল্যাঙ্গুয়েজের খুব প্রয়োজন নেই। এই কনসেপ্টটা অনেক আগে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই কনসেপ্টটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। কারণ আপনি দেখবেন, যদি আপনি বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলোতে দেখেন, যেখানে ইঞ্জিনিয়ারিং এর যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন, ওনারা কিন্তু এইচআর এর রোল প্লে করে। আপনি যদি বিল্ডার্স কোম্পানির কথা বলেন, আপনি যদি গার্মেন্টস এর ডিফারেন্ট ইন্ডাস্ট্রির কথা বলেন, সেখানেও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর পিপলরা লিড দিচ্ছে। তো যখন একটা মানুষ লিড দেয়, যে লিডার হয়, তার কিছু স্পেশাল কোয়ালিটি সবসময় নিডেড, এবং সেই স্পেশাল কোয়ালিটির ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে আসলে প্রেজেন্টেশন একটা টুলস, যে টুলস এর মাধ্যমে আপনি আপনার নিজের প্রমোশন, আপনি আপনার নিজের স্যালারি ইনক্রিমেন্ট, এবং আপনি আপনাকে আর 10টা মানুষের থেকে একটু আলাদা করতে পারবেন। Can I go to the next slide? Now, if you ask me that why you need introduction, if so, then why? আপনারা সবাই হয়তো জানেন যে একটা ইন্ট্রোডাকশন খুব ইম্পর্টেন্ট। ধরুন আমি কার সাথে কথা বলছি, সেই মানুষটা কি, আমি মানুষটার কথা কেন শুনবো, আমার শোনার জন্য আসলে আমি যার কথাটা শুনতে চাচ্ছি সেই মানুষটার আসলে সে কোয়ালিটিটা আছে কিনা, সেই মানুষটা ওই লাইনে বা ওই সাবজেক্টে আসলে ক্যাপাবল কিনা, নলেজেবল কিনা, এই বিষয়গুলো জানাটা না খুব জরুরি। নয়তো আমি যার কথা শুনছি, এখন ধরেন ইউটিউব এমন একটা জিনিস যেখানে আপনি দুনিয়ার সব বিষয় পাবেন। আমি আজকে যে বিষয়গুলো বলবো, আপনারা দেখবেন, আপনারা মনে করবেন যে আমি তো এই সব বিষয়গুলো আসলে জানি। আমরা বাকি দুই স্পিকার যা বলবেন আপনারা ওটাও বলবেন যে এগুলো জানি, কিন্তু এগুলো কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করি না। এই কারণেই এত ট্রেনিং, এত ওয়ার্কশপ, এত সেমিনার, ওয়েবিনার এগুলো তৈরি করা হচ্ছে। কেন? শুধুমাত্র মানুষকে এটা বোঝানোর জন্য। নাও ইন্ট্রোডাকশন ইজ ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ আমি যে মানুষটার সাথে কথা বলবো বা যে মানুষটার কথা আমি শুনছি, সেই মানুষটা সম্পর্কে আমার আগে জেনে নিতে হবে। যখন আমি এটা জেনে নিতে পারবো, তখনই কিন্তু আমার আসলে কোয়ালিটি আরো এনশিওর হতে পারবে। তার সাথে কনভারসেশন আইদার ফ্লেক্সিবল লেভেলে যাবে, অথবা খুব ফ্র্যাঙ্ক হবে, অথবা প্রফেশনালিজম রেখে আপনার কথা বলতে হবে। So that's why we say our introduction is very important in presentation. Can I go to the next slide? So what is actually presentation? So a presentation is a way to present with information and activity of someone. নাও আপনি ধরুন আজকে আমি প্রেজেন্টেশন টপিক নিয়ে কথা বলবো, রাইট? সো আমার ইনফরমেশনটা প্রয়োজন হচ্ছে প্রেজেন্টেশন রিলেটেড, আর আমার অ্যাক্টিভিটি হচ্ছে এই স্লাইডিং করা, আপনাদের সাথে কনভারসেশন করা। এই বিষয়গুলো হচ্ছে আমার আসলে প্রেজেন্টেশনের ওয়েজ গুলো। সো এই ওয়ে গুলো ইউটিলাইজ করে আপনি যখন প্রেজেন্ট করছেন নিজেকে কারোর কাছে, সেটাকে আমরা প্রেজেন্টেশন বলে থাকি। এখন দেখুন, খুব চমৎকার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের পরিবার, আমাদের স্টুডেন্ট লাইফ, আমাদের প্রফেশন, তিনটা জায়গা, রাইট? আমাদের জীবনের তিনটা জায়গাতেই কিন্তু আসলে প্রেজেন্টেশন এক একভাবে উপস্থাপন করা হয়ে থাকে, কিন্তু তিনটা জায়গাতেই আপনার ইনফরমেশন অর অ্যাক্টিভিটি কিন্তু থাকে। আপনি যদি পরিবারের কথা বলেন, পরিবারের ক্ষেত্রে আপনি ধরেন আপনার অতিথি আসলো বাসায়, বাসায় অতিথি আসার পর তার সাথে কিন্তু আপনার বাবা মা পরিচয় করে দিচ্ছে, এটা আমার ছেলে, আমার ছেলে এখানে পড়াশোনা করতেছে, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে। আপনি যখন স্টুডেন্ট লাইফে প্রেজেন্টেশন দিচ্ছেন ক্লাসরুম, আপনি আপনার ইন্ট্রোডাকশন দিয়ে আপনি পরের জনকে পরিচয় করে দিচ্ছেন, নাও দ্য নেক্সট স্লাইড উইল বি কন্ডাক্টেড বাই দিস পারসন। আপনি যখন প্রফেশনে যাচ্ছেন, কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন আপনার লিডারদের সামনে, আপনার টিমমেটদের সামনে, তো তখন বা কোনো অর্গানাইজেশনে আপনি ক্লায়েন্ট ডিলিংস করতে যদি যান, ক্লায়েন্ট ডিলিংসে তখন কিন্তু আপনি অ্যাক্টিভিটি করছেন, তাকে প্রেজেন্টেশন দিচ্ছেন। সো আ পারসন শুড হ্যাভ এ huge number of presentation quality to present him or herself with information and activity, which we call actually presentation. Can you go next slide? So now, if you talk about the presentation types, there are 5 types, like informative, instructional, exciting, and persuasive, and decision making. Now, informative, basically, we talk about with the information.
it's related with the theoretical things, as for example, like our university, school, college, class lectures, students' class. These types of things we talk about informative presentation. Now, instructional, which provide information or direction or order, talk about new innovations. Like ধরেন আপনি নতুন কোনো আইডিয়া জেনারেট করেছেন, আপনি নতুন কোনো প্রজেক্ট তৈরি করেছেন, আপনি কোন নতুন কোনো সফটওয়্যার তৈরি করেছেন। এই যে সফটওয়্যার তৈরি করে আপনি ক্লায়েন্টের কাছে যাচ্ছেন, ক্লায়েন্টকে বলছেন, এদের কাছে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন যেটা এইভাবে কাজ হয়, এটার রেভিনিউ এরকম আসতে পারে, বা এই যে কালকে আপনারা কম্পিটিশনে জেতার জন্য এক একজন হাড্ডাহাড্ডি লড়াই করবেন, নতুন নতুন আইডিয়া নিয়ে প্রেজেন্টেশন দিবেন, এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন আপনি যে অডিয়েন্স আছে তাকে। এক্সাইটিং বলতে হচ্ছে মোটিভেশনাল সেশনস গুলো বেসিক্যালি এক্সাইটিং হয়ে থাকে, ডিবেট গুলো আপনার বেসিক্যালি এক্সাইটিং হয়ে থাকে। এখানে দেখুন আপনি মোটিভেশনাল সেশন গুলোতে যদি আপনি যান, ওখানে দেখবেন কিছু এক্সারসাইজ করানো হয়। আবার আপনি যদি ডিবেটে যান, ওখানে একটা স্পেসিফিক টপিকের উপর দুই দল আসলে আলোচনা করে থাকে। এই যে ডিবেট গুলো হচ্ছে, এটা কিন্তু অ্যাজ এন অডিয়েন্স আপনি খুব ইন্টারেস্ট ফিল করে শুনেন। মোটিভেশনাল সেশন গুলোতে আপনি দেখবেন ওনারা কিছু এক্সারসাইজ করেন, কিছু গেমস খেলে অডিয়েন্সদের সাথে, কিছু রিয়েল লাইফ এক্সাম্পল তুলে ধরা হয়, ট্রেনিং গুলোতে তুলে ধরা হয়। এই জন্য এগুলোকে আমরা এক্সাইটিং টাইপ প্রেজেন্টেশন আসলে বলে থাকি। পারসুয়েসিভ আপনার এখানে হচ্ছে বেসিক্যালি ডিরেক্টলি রিলেটেড উইথ দ্য বিজনেস থিংস, লাইক প্রপোজালস। লাইক আমাদের ধরেন ইঞ্জিনিয়ারিং এর আমাদের এসটিআই এর সামনে প্রোগ্রাম আছে ডিসেম্বরে, এখন থেকে কিন্তু শিয়াব স্যার কাজ করছেন, রাইট? আমরা টোটাল টিম স্যারের সাথে কাজ করছি। কেন? কারণ হচ্ছে আমরা এটাকে কনভিন্স করতে চাই টু দা ইন্ডাস্ট্রি যে এরকম একটা জিনিস বাংলাদেশে হচ্ছে, এত বড় পরিসরে হচ্ছে। আমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিচ্ছি, আমরা প্রেজেন্টেশন তৈরি করছি, আমরা ব্যাকগ্রাউন্ড ডকুমেন্টস তৈরি করছি। এটা কেন? আমাদের প্রপোজালটা তৈরি করার কারণটা হচ্ছে আমরা আমাদেরকে প্রেজেন্ট করতে চাই টু দ্য অর্গানাইজেশন, টু দ্য স্পন্সর্স দ্যাট গিভ আস সাম মানি অর বি এ পার্ট অফ আওয়ার কনফারেন্স। এই যে বিষয়গুলো নিয়ে কাজ করা হয়, সেটাকে আমরা পারসুয়েসিভ প্রেজেন্টেশন বলে থাকি। ডিসিশন মেকিং, এটা হচ্ছে লিস্টেড অর প্রেজেন্টার প্রপোজাল লাইক গাইড দেম হোয়াট টু ডু অর হোয়াট টু নট। এখানে ধরেন আপনি বেসিক্যালি আমি যদি বলি সেলস মিটিং, সেলস মিটিং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে যিনি সেলস এড আছেন, প্রতিদিন সকালে হয়তো টিমমেটদের সাথে বসছেন, ঠিক আছে আপনারা আজকে এই এরিয়াতে যাচ্ছেন, আপনাদের টার্গেট আজকের এত, আপনারা রিপোর্টিং করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম করে। বিজনেস মিটিং গুলো যখন হচ্ছে, সেই বিজনেস মিটিং গুলোতে আপনার যখন ডিসিশন হচ্ছে, ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে যে এটা করা যাবে, এটা করা যাবে না, এই যে ব্যাপারগুলো থাকতে, সেটাকে আমরা ডিসিশন মেকিং প্রেজেন্টেশন বলে থাকি। নাও আপনাদের জন্য বেসিক্যালি এখন যেটা দরকার সেটা হচ্ছে ইনফরমেটিভ, এবং ইন সাম কেস আপনাদের জন্য দরকার হচ্ছে পারসুয়েসিভ, লাইক যেখানে বিজনেস প্রপোজাল অথবা ডিবেটিং এ আপনারা যদি পার্টিসিপেট করেন সেই জায়গাগুলোতে। সো এই হচ্ছে মোটামুটি 5টা। এখানের ক্ষেত্রে আপনারা এই দুইটাকে আমি বলবো একটু প্রায়োরিটি দিয়ে নিজেদের ডেভেলপ করার চেষ্টা করতে হবে। ক্যান উই গো টু দ্য নেক্সট স্লাইড? ওকে, নাও আমি যদি এখানে এখন একজনকে একটু কোশ্চেন করি, আমি র্যান্ডমলি একজনকে একটু পিক করি, সেটা হচ্ছে এহসান 182001034। এহসান, ক্যান ইউ হিয়ার মি? এহসান, আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, ক্যান আই গো উইথ হৃদয় 182001005? ওকে, আমাকে যদি শুনতে পান একটু রেসপন্স করতে হবে। আহসান হাবিব সাদি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। জি। আহসান হাবিব, আপনি আমাকে একটু বলবেন সাবজেক্ট বলতে আমি কি বুঝাতে চাচ্ছি, আপনি কি বুঝেন? স্যার সাবজেক্ট বলতে মানে আমি যে সাবজেক্ট গুলোতে পড়তেছি, মানে একাডেমিক লেভেলের সাবজেক্ট, এরকম কিছু আমি মিন করতেছি স্যার আর কি। ওকে, প্রেজেন্টেশনে আমরা নো দা সাবজেক্ট বলতে কি বুঝাতে চাচ্ছি আসলে? স্যার মানে ইমেলে যেরকম একটা টপিক মানে সাবজেক্ট থাকে স্যার, এরকম কিছু একটা। সরি যদি ভুল না করে থাকি। ওকে, ইয়েস প্লিজ, শাফিনা ইসলাম। Thank you, sir, giving me the opportunity to speak and answer. Yes. সাবজেক্ট স্যার, আমি বলবো সাবজেক্ট যদি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখেন আই অ্যাম শাফিন ইসলাম, এখানে আই এবং শাফিন ইসলাম ইজ সাবজেক্ট, যেখানে আপনি আই আমাকে বোঝাচ্ছে এবং শাফিন ইসলাম বোথ আমাকে বোঝাচ্ছে। এবং আপনি যদি বলেন আই অ্যাম প্লেইং, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে সেন্টেন্স রিলেটেড সাবজেক্ট। আবার আপনি যদি কোনো টপিক নিয়ে কথা বলতে চান, সেক্ষেত্রে যে কোনো আপনি কোনো বিষয়ে কথা বলছেন,
সেই বিষয়ে আপনি যে বিষয়টাকে কেন্দ্র করে কথা বলবেন, যে কোনো একটা টপিক থাকবে অবশ্যই, সেই টপিকটাকেই স্যার সাবজেক্ট বলা হয়ে থাকবে। গ্রেট। ওকে, আমি থ্যাংক ইউ আরেকজনের স্যার। একটু নিয়ে নেই, স্যার স্যার আমি বলতে ইফতেখারুল পারি? আলম। থ্যাংক ইউ স্যার, আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। তো সাবজেক্ট যেহেতু আমরা এখানে প্রেজেন্টেশন নিয়ে কথা বলছি, তো সেক্ষেত্রে আমরা এটাকে কোনো টপিক বলতে পারি, যেহেতু কোনো ইনোভেশনাল টপিক, কোনো সাবজেক্টিভ টপিক যেগুলো হচ্ছে যে আমাদের কোর্স রিলেটেড হতে পারে, যে কোনো টপিক যেটা আমাদের যেটা নিয়ে আমরা প্রেজেন্টেশনটা করতে যাচ্ছি, সেটাই হচ্ছে যে সাবজেক্ট। গ্রেট। ওকে, ক্যান আই টেক দ্য লাস্ট ওয়ান, এম আই মিনার? জি স্যার, সাবজেক্ট মানে স্যার টু দ্য পয়েন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার আমাকে বলতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি স্যার আমার প্রেজেন্টেশনের সাবজেক্টটা হবে সেটাই, যে এই টপিকটার উপর আমি প্রেজেন্টেশন দিব। অ্যাকচুয়ালি আমার মূল যেই টপিকটার উপর আমি প্রেজেন্টেশন ডিসক্রাইব করব, সবার কাছে এক্সপ্লেইন করব, সেটাই অ্যাকচুয়ালি আমার হবে প্রেজেন্টেশনের সাবজেক্ট। গ্রেট। ওকে, সো এখানে অনেকে যেগুলো বলেছেন আপনাদের কথাগুলো সিমিলার এবং ইটস ট্রু। সো সাবজেক্ট বলতে আমরা প্রেজেন্টেশনের সবচেয়ে যে জায়গাটায় আমাদের স্টুডেন্ট আসলে ধরাটা খায়, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রেজেন্টেশন দিতে যাই, আমরা জানি না যে আমরা কোন টপিকে আজকে কথা বলতে আসছি। এখন অনেক সময় প্রেজেন্টেশনে এমন সিচুয়েশন আসবে যে সাবজেক্ট আপনার আগে জানা থাকবে না। সো এই জন্য আমরা যদি জানার অপশনটা থাকে, এই জন্য আমরা বলে থাকি যে নো দ্য সাবজেক্ট ফার্স্ট, যে আপনি কোন সাবজেক্টে বা কোন টপিকের উপর আজকে কথা বলবেন। এখন ধরুন আপনি জানেন না, অনেক সময় হয়ে থাকে না ক্লাসে যে হঠাৎ করে স্যার বলছেন যে এই নাও চিটকুট দিয়ে দিলাম, এখানে একটা টপিক আছে, প্রেজেন্টেশন দাও। সো ইউ নিড টু প্রিপেয়ার ইয়োরসেলফ যে আমি সাবজেক্টটা না জানলেও জানো ইনস্ট্যান্ট যে টপিকটা আমাকে দেয়া হচ্ছে ওই টপিকে আমি কথা বলতে পারি। এখন কথা হচ্ছে আমি কি আসলে কথা বলতে পারবো কি না। এই জন্য আপনার প্রথমে যেটা দরকার, আমাদের সবচেয়ে শাইনেস একটা বিষয় থাকে, শাইনেসটা দূর করতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে এখানে আরেকটু চিন্তা করতে হবে যে যেই টপিকটা আমাকে দিচ্ছে, আমার যে বেসিক নলেজ আছে সেই নলেজটাকে, এই জন্য আমরা বলে থাকি প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কমন সেন্স। If you doesn't have common sense, then we used to say that particular person what nonsense, right? So আমরা কমন সেন্স ইউটিলাইজ করতে চাই, আমরা ননসেন্স হতে চাই না। সো প্রেজেন্টার যারা থাকেন তাদেরকে কমন সেন্স ইউজ করতে হয়। আমাদের ছোট্ট যে জ্ঞান থাকবে, আমরা যেই লেভেলেরই হই না কেন, আমরা সেই জ্ঞানটাকে ইউটিলাইজ করেই আমাদের টপিকটা নিয়ে কথা বলার চেষ্টা করবো। যদি 2 লাইন পারি আমরা 2 লাইন বলবো, এরপর আমরা বলে দিব যে থ্যাংক ইউ স্যার, আমার এই বিষয়ে এতটুকুই জানার ছিল, বা আমি এই বিষয়ে এতটুকুই আমি আসলে জানি আপাতত। সো আমি পরবর্তীতে হয়তো জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, যেটা লাস্ট একটা টপিকের সাথে যায়। So in presentation, before you start, before you move, know the subject first. Can I go to the next slide? Enrich your knowledge before start. সো যে সাবজেক্টটা আপনি জানলেন, এবার সাবজেক্টের সাথে আপনাকে নলেজ এনরিচ করতে হবে, মানে নলেজ বৃদ্ধি করতে হবে। এটা করার অপশন কি? আমরা যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে মানুষ নলেজ কয়েকটা ভাবে হয়। এক হচ্ছে তার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, 2 হচ্ছে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে, 3 হচ্ছে নেটওয়ার্কিং এর মাধ্যমে বিভিন্ন প্রফেশনালদের সাথে কথা বলে, 4 হচ্ছে বিভিন্নভাবে ওই মানুষটা ইউটিউব বা আদার্স বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ জয়েন করে তার নলেজ এনরিচ করে থাকে। সো এই যে প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে টু এনরিচ ইউর নলেজ অ্যাবাউট দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। সো আপনারা ধরেন কালকে যারা প্রেজেন্টেশন দিবেন, আপনি যে সাবজেক্টটা নিচ্ছেন ওই সাবজেক্টটা নলেজের জন্য আপনাকে এই কাজগুলো, অনেক রিসার্চ পেপার আছে, পাবলিকেশন আছে স্পেসিফিক টপিকের উপর, ওগুলা স্টাডি করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনাকে নলেজ এনরিচ করার ছাড়া দ্বিতীয় কোনো অপশন আসলে নেই। Can I go to the next slide? Think you are the leader. এখানে আমি ইউজ করতাম অবশ্য থিঙ্ক ইউ আর দ্য বস, বাট বস কথাটার সাথে আমি এগ্রি না, বিকজ উই ওয়ান্ট টু প্রডিউস লিডার রেদার বসেস। সো লিডার যদি হতে হয়, আপনার মাথায় রাখতে হবে যে আসলে লিডার আমরা কাকে বলি। আমরা যদি একটু চটপট 1-2 জন হাত তুলেন, আমি তাহলে 1-2জনকে একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে আপনার কাছে লিডার বলতে কিরকম আপনি দেখেন একজন লিডারকে। ওকে, নওশাদ। স্যার আসলে লিডার বলতে এখানে আমরা এরকম একজনকে বুঝতে চাই যে তার দলের বা তার টিমের সবার মানসিক এবং মানে মনস্ত বিষয়গুলো বুঝবে এবং সেভাবে তাকে কোন একটা দিক দিবে বা নেতৃত্ব দিবে যেন তার ভেতরের যে বেস্ট জিনিসগুলো আছে সেগুলো বের হয়ে আসে। দ্য ভার্সন অফ আ টিমমেট। রাইট, তার মানে লিডারের আপনি তাকেই বলছেন যিনি তার টিমমেটদের বেস্ট জিনিসগুলোকে পিক করতে পারে। ফ্যান্টাস্টিক। ক্যান আই গো টু দ্য রাকিবুল হাসান, রাকিবুল জান্নাত রাসেল? Thank you, sir, for giving me the opportunity.
স্যার আমার কাছে লিডার মানে হলো এমন একজন যে স্যার ইনস্ট্যান্ট মানে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে, এবং সেটা অবশ্যই ভালো সিদ্ধান্তই হবে। আর হচ্ছে তার যে দলের যারা থাকবে তাদের কাছে মানে তাদেরকে সবসময় এনকারেজ করবে যেন সবাই তাদের সেরাটা দিতে পারে। এটাই হচ্ছে স্যার আমার কাছে লিডার বলে মনে হয়। গ্রেট, তার মানে ইনস্ট্যান্ট যে ডিসিশন মেকিং এর একটা কোয়ালিটি, সেটা একজন লিডারের থাকতে হবে। আপনি সেই মানুষটাকে লিডার হিসেবে দেখছেন। ওকে, ইয়েস স্যার। আরেকজন এখানে ছিলেন, উনি শাফিন। শাফিন শাফিন থ্যাংক আলম, ইউ রাইট? স্যার। থ্যাংক ইউ স্যার। পূর্ববর্তী দুইজন ভাইয়ের সাথে আমি একমত, এবং আমি আরেকটা জিনিস অ্যাড করব লিডার হইতে গেলে। সেটা হচ্ছে আপনার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, এবং আরেকটা বিষয় হচ্ছে কমিউনিকেট করতে হবে পিপুলদের সাথে, আপনার পার্টনার্সদের সাথে, আপনার ফিলোমেটস যারা আসবে সবার সাথে। কমিউনিকেশন ইজ দ্য বেস্ট অপশন ফর লিডার্স। যার কাছে এটা দক্ষতা থাকবে আমি তাকে একজন লিডার হিসেবে মেনে নিব। জি স্যার। Okay, great, great. Can I go to last one? Okay, MD Iftekhairul Alam. থ্যাংক ইউ স্যার। লিডার বলতে হচ্ছে মূলত কম সময়ে বেশি খুব ভালো একটা ডিসিশন নিতে হবে তাকে। আর হচ্ছে তার টিমমেটদেরকে সবাইকে খুব ভালোভাবে বুঝতে হবে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। আর হচ্ছে যে এর আগে ভাইয়েরা বলছিল যে মানে আমার যে টিমমেটটা যে পজিশনে খুব ভালো তাকে সেই পজিশনে ইয়ে করা, ব্যবহার করা। এটাই হচ্ছে যে একজন লিডারের গুণ থাকতে হবে এগুলাই। আর টাইম Great. ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে জানতে হবে সেটাকে। Fantastic. ওকে, সো আপনারা সবাই যে কথাগুলো আসলে বললেন, এখন আপনারা দেখেন এই কথাগুলোর কি কি কোয়ালিটি আপনার মধ্যে আছে। সো ইউ জাজ ইউরসেলফ টু ফাইন্ড আউট হোয়াট আই অ্যাকচুয়ালি মিন অ্যাবাউট আ লিডার। নাও থিঙ্ক অ্যাবাউট দ্য লিডার ইন দ্য প্রেজেন্টেশন। ইট মিনস যখন আপনি প্রেজেন্টেশন দিবেন আপনাকে ভাবতে হবে যে আপনি ওই পার্টিকুলার প্লেস এবং ওই সময়টুকুর জন্য আপনি হচ্ছেন শ্রেষ্ঠ। এই থিঙ্কিংটা যে পর্যন্ত আমাদের মধ্যে ডেভেলপ না হবে, আমাদের শাইনেস বলেন, ভয় পাওয়া বলেন, এই বিষয়গুলো কখনোই যাবে না। যে কোনো প্রেজেন্টারে যদি স্টেজে উঠে হাত পা কাঁপে, এটা কখনোই নেগেটিভ না। যদি না কাঁপে আমি বলবো এটা বেশি নেগেটিভ, তখন মনে হবে যে আপনি ওভার কনফিডেন্ট। সো আপনি যখন প্রেজেন্টেশনে যাবেন আপনাকে এই ফিলটা নিয়ে যেতে হবে যে আমি লিডার। আপনারা যেগুলো বললেন যে আমি অনেক থিঙ্ক করতে পারি, আমি আমার টিমমেটদেরকে সাথে নিয়ে কাজ করতে পারি, এই যে বিষয়গুলো, এই জায়গাগুলোতে আপনাকে চিন্তা করতে হবে। সো তখনই দেখবেন আপনার প্রেজেন্টেশনের 20% কাজ আসলে হয়ে যাবে। সো ক্যান আই গো টু দ্য নেক্সট স্লাইড? গ্রুমিং। আগে তো দর্শনদারি, তারপর হলো গুণ বিচারী। আমরা আগে দর্শন ভালো হতে হবে, তারপর আমরা একটা মানুষের গুণ বিচার করতে পারবো। ধরুন এই ইভেন্টটাই যদি সামনাসামনি হতো তাহলে আসলে কি হতো? তাহলে হয়তো আমাকে আপনি দেখতেন আজকে কোট টাই ব্লেজার পরা, শিয়াব স্যারকেও দেখতেন কোট টাই ব্লেজার পরা। এখন আপনারা অনেকে কিন্তু আসতেন না কোট টাই ব্লেজার পরে। সো এই যে কারণটা কি? কারণ আমরা প্রেজেন্ট করব আমাদেরকে আপনাদের কাছে। সো আমরা আমাদেরকে প্রেজেন্টেবল করার জন্য গ্রুমিং নিয়ে খুব ইম্পর্টেন্ট। নাও একজন দুইজন যদি হাত তুলেন, আপনার কাছে গ্রুমিংটা আসলে কি? ওকে, দুইজন হাত তুলেছেন। আলী কাজী, প্লিজ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার আমাকে কথা বলার জন্য, সুযোগ করার জন্য। স্যার গ্রুমিং বলতে আসলে স্যার আমার কাছে যেটা মনে হয় যে কোথাও যদি প্রেজেন্টেশন দিতে যাই, তো লিসেনারদেরকে অ্যাট্রাকশন করতে গেলে আমাকে অবশ্যই মানে সেরকম একটা পরিপাটি নিয়ে আর কি সেখানে প্রেজেন্টেশনটা দিতে হবে। তাহলে মানে সবার ফোকাসটা আমার দিকে থাকবে। তখন লিসেনাররা আমার কথাগুলো শুনতে আর কি ভালো লাগবে তাদের। ওকে, গ্রেট। আমরা যদি আরেকজনের কাছে যাই, জুবাইর উদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। স্যার গ্রুমিং বলতে আমরা বুঝি অ্যারেঞ্জমেন্টটা। আমি যে প্রেজেন্টেশনটা করছি, আমার পুরো প্রেজেন্টেশনটা বিভিন্ন স্লাইড গুলো আমি কিভাবে সাজাচ্ছি, বা আমার যে টপিকের উপর আমার প্রেজেন্টেশন হচ্ছে সেটা আমি প্রপারলি অ্যারেঞ্জ করতে পারছি কিনা, ওই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি মনে করি গ্রুমিং। রাইট, ওকে। সো আমি আর দিচ্ছি না এই বিষয়ে, এরপরে আবার নিব। গ্রুমিং এর বিষয়ে যেটা আপনারা বলেন অ্যাবসলিউটলি রাইট, যে দুইটা জায়গাতে আপনি গ্রুমিংটাকে কাউন্ট করতে পারেন। আসলে গ্রুমিং বলতে শুধু ড্রেসটাই কি বুঝাচ্ছি আমি? গ্রুমিং বলতে
অ্যাজ এ হোল একটা পার্সন স্মার্টনেস বলতে আমরা যেটা বুঝাই যে একজন স্মার্টনেস বললেই কিন্তু যে মনে করেন ভালো দামি পারফিউম মেরে আসছে, খুব শাইনিং জুতা পরে আসছে, হেয়ার একটু স্ট্রেট করে মেক ওভার করে আসছে, তাকেই কি আমরা বলবো যে সে স্মার্ট? আসলে না। আপনার কথা, আপনার অ্যাটিটিউড, আপনার বিহেভিয়ার, আপনার জেস্টার, পোস্টার, আপনার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ড্রেস, এই সব কিছু মিলে একটা মানুষকে আমরা আসলে স্মার্ট পার্সন হিসেবে বলে থাকি। এবং এই স্মার্ট পার্সনের জন্য যে তার অবশ্যই গ্রুমিংটা ওয়ান অফ দ্য টুল যেটা ভালো থাকতে হয়। তাই প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি মানুষকে যখন নিজের কাছে অন্যের কাছে প্রকাশ করবেন, আপনার গ্রুমিংটা হতে হবে ফার্স্ট ক্লাস। এবং এই গ্রুমিংটা যেন এমন হয় যে আপনাকে দেখে ওইখানে 100টা মানুষ যদি উপস্থিত থাকে, সে 100টা মানুষের মধ্যে দুজনও যদি আপনাকে দেখে মোটিভেটেড হয়, তাদের নিজের জীবনে একটা ওয়ার্ডও যদি চেঞ্জ হয়, সেটাই আপনার আসলে সার্থকতা হবে। আজকে শিহাব স্যারের ধরেন এই যে অর্গানাইজ করাটা এই প্রেজেন্টেশন নিয়ে, এখান থেকে যদি আপনারা দুইজনও খুব ভালো প্রেজেন্টার হিসেবে বের হন, এটাই হবে ট্রিপলি ডিপার্টমেন্টের সার্থকতা। আমরা যারা এখানে আজকে আছি আমাদের সার্থকতা। আদারওয়াইজ এই টোটাল জিনিসটার কিন্তু ভ্যালুলেস। আমরা এটাকে বলে থাকি আউটকাম বেসড ওয়ার্ক, যে প্রতিটা কাজের এক একটা আউটকাম থাকতে হবে, আদারওয়াইজ দেয়ার ইজ নো বেনিফিট। সো আই হোপ ইউ আন্ডারস্টুড অ্যাবাউট দ্য গ্রুমিং। সো ইয়োর ড্রেস, ইয়োর বিহেভিয়ার, এভরিথিং কাউন্টস অন দ্যাট। বাট স্পেশালি আমি এখানে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার ড্রেস এবং প্রেজেন্টেশন স্লাইড প্রিপারেশনের যেটা, সেটাকে আমি গ্রুমিং হিসেবে কাউন্ট করছি। Can I go to the next slide? Keep short in PowerPoint, but describe in details. The problem with the students that আমরা প্রেজেন্টেশন স্লাইডসে এটা নেক্সট স্পিকার এটা বলবেন যে অনেক বেশি ইনফরমেশন দিয়ে দেয় আসলে, তাহলে আপনি কি বলবেন? মানুষ তো রিড আউট করতেই পারবে। এই জন্য আমরা কিছু, আপনারা জানেন যে কিউ কার্ড ইউজ করা হয়ে থাকে। কিউ কার্ড হচ্ছে ছোট ছোট, আপনি একটা কাগজকে A4 সাইজকে 4 পার্ট করে নিতে পারেন। যদি আমাদের হার্ড পেপার গুলো না থাকে, যেগুলো একটু মোটা হয়, সার্টিফিকেট প্রিন্ট হয়, এগুলো টাইপের যদি না থাকে, তাহলে আপনি ওগুলোতে কিউ কার্ড ইউজ করতে পারেন ক্লাসে। কিউ কার্ডে মেইন পয়েন্ট ডেসক্রিপশন যা করবেন, যেটা আপনার স্লাইডে দেওয়া আছে, ধরেন এখানে আছে কিপ শর্ট ইন পাওয়ার পয়েন্ট বা ডেসক্রাইব ইন ডিটেলস। এবার এটার আন্ডারে যে পয়েন্টস গুলো আমি আলোচনা করব, সেগুলো আমি কিউ কার্ডে লিখে নিয়ে যাব। তো ওইটা পয়েন্ট গুলো হয়তো আমার মনে পড়লে আমার ডেসক্রাইব করতে সুবিধা হবে। এখানে আমি যেটা বেসিক্যালি বুঝাতে চাচ্ছি যে স্লাইডে কখনো অতিরিক্ত লেখা দিতে নেই। আপনার অতিরিক্ত লেখা মানুষকে আসলে কখনোই ভালোভাবে মানুষ ওটাকে নেয় না। তো আপনি শর্ট লিখবেন, কিন্তু মেইন পয়েন্টস গুলো ওখানে লিখবেন। ডেসক্রিপশন আপনার ওই যে নলেজ জানলেন, সাবজেক্ট জানলেন, ওইখান থেকে আপনি আলোচনা করার চেষ্টা করবেন। সো আই হোপ ইউ আন্ডারস্টুড ইট, এবং এটা নিয়ে অবশ্যই পরের সেশনে আপনারা জানতে পারবেন। নেক্সট স্লাইড প্লিজ। আই কন্টাক্ট। সো আগে চোখে চোখ পড়াটা জরুরি। যে কোনো ভালোবাসার ক্ষেত্রে বলুন, যে কোনো বোঝার ক্ষেত্রে বলুন, সবখানেই আপনার কিন্তু চোখে চোখটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আমার চোখে চোখ নাই রাখলেন, আমি আপনাকে কেন মূল্য দিব? আমি আপনার কথা কেন শুনবো? সো আপনাদের কাছে আই কন্টাক্ট আসলে কি, আমি এটা একটু জানতে চাচ্ছি। ক্যান ফিউ রেজ ইউর হ্যান্ড? এক দুইজন যদি হাত তুলেন। ইয়াস, 1 2, ওকে। আহমেদ মুসা। হ্যাঁ, আই কন্টাক্ট বলতে এখানে জিনিসটা বুঝছি যে একদম চোখে চোখ রেখে কথা বলা, যাতে করে বুঝতে পারে আমি কি জিনিসটা বলতে চাচ্ছি, যেটা আমার লিসেনার বুঝতে পারে অ্যাকচুয়ালি। ওকে, দেন হচ্ছে আলী কাজী। জি স্যার, এখানে স্যার আই কন্টাক্ট বলতে আমরা চোখে চোখ রেখে আসলে কথা এটা বোঝাইনি। এখানে মানে লিসেনার মানে লিসেনার কোন ধরনের ওই সিচুয়েশনে কিভাবে কথা বললে এবং লিসেনারের দিকে দৃষ্টি আকর্ষণ রেখে কিভাবে কথা বললে মানে লিসেনার আমার প্রতি আমার কথাটা নিবে, এটাকে আসলে আমি আই কন্টাক্ট বলতে বোঝাই। ওকে, গুড। নেক্সট শাহরুখ আবিদিন শিপলু। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। স্যার, চোখে চোখ রেখে কথা, এটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে কাউকে গুরুত্ব দেওয়া। আমি যখন আপনার চোখে চোখ রেখে কথা বলবো, তখন আপনি বুঝবেন যে আমি আপনাকে গুরুত্ব দিয়ে কথা বলছি। এটাকেই বোঝানো স্যার। থ্যাংক ইউ। রাইট। সো আমার মনে হয় এটা একটা বেস্ট থিং আপনি যেটা এই মাত্র বললেন শিপলু, সেটা হচ্ছে যে আমরা মানুষকে গুরুত্ব দিচ্ছি কিনা। এখন চোখে আসলে চোখ রাখা মানে তো সারাদিন ওই মানুষের দিকে তাকিয়ে থাকা না। এটা হচ্ছে আমি হয়তো সামনাসামনি হলে আপনাদেরকে দেখাতে পারতাম। ব্যাপারটা হচ্ছে যখন একটা স্পিকার বা প্রেজেন্টার প্রেজেন্ট করে কোনো কিছু সামনে, তার ডান পাশে, বাম পাশে এবং মাঝখানে 3 রোতে 3 সারিতে মানুষ থাকে, রাইট? যখন এই 3 সারির মানুষ থাকে, ধরেন 100 জন, সবার দিকেই কি আপনার স্পেসিফিক করে তাকানোর কিছু আছে কিনা?
এটা হচ্ছে আমরা বলে থাকি যখন প্রেজেন্টেশন দিবেন একটু জাস্ট মাথাটা ঘুরিয়ে ধরেন, একবার ডান পাশে তাকালেন, চোখটা এক থেকে সামনে থেকে পিছন পর্যন্ত এক স্রোতে নিলেন, তারপর বাম পাশে নিলেন, মিডলে নিলেন, মানে তাহলে যেটা হবে মানুষটা বুঝতে পারবে যে মানুষটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু জীবনে রেসপেক্ট চায়, প্রত্যেকটা মানুষ জীবনে চায় যে তাকে একটু মূল্যায়ন করা হোক। তো প্রেজেন্টারের দায়িত্ব হচ্ছে আমার যে অডিয়েন্স আছে তাকে আমি সব সময় যেন রেসপেক্টের যতটুকু দেওয়া সম্ভব দিতে পারি। সো আই কন্টাক্ট ওয়ান অফ দেম, যেটার জন্য আমরা এই কাজটা করতে পারি। তবে এখানে অবশ্যই আপনার চোখ যেন আবার মানে ধরেন আপনি কথা বলছেন আর চোখ হচ্ছে দেয়ালের দিকে তাকায় আছেন, তাহলে সমস্যা। তো এই কাজগুলো করা যাবে না ইন ইওর আই কন্টাক্ট সিচুয়েশন। তো এটা ডেভেলপ করার জন্য সবচেয়ে স্ট্রেট, আপনি যে লেভেলে আপনার হাইট যতটুকু সেটা করলে স্ট্রেট আপনি চোখটা থাকবে, জাস্ট ঘাড় একটু এদিক ওদিক ঘুরিয়ে যখন কথা বলবেন যেন সবার দিকে এক পলক করে নজরটা যায়। এটাই হচ্ছে আমরা আসলে আই কন্টাক্ট বলে থাকি। দেখবেন এটা করলে আপনার প্রেজেন্টেশনের অনেকখানি ডেভেলপ হয়ে যাবে, তখন মানুষ আপনাকে প্রায়োরিটি দিবে। নেক্সট স্লাইড প্লিজ। বডি ল্যাঙ্গুয়েজ। তো বডি ল্যাঙ্গুয়েজ বলতে যে আপনার যেখানে আমি জেস্চার পশ্চার দুইটাকে আলাদা করি নেই, বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি আপনার অঙ্গভঙ্গি কি করছেন। ধরুন আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, আপনি কি ওয়েতে হাত মুভ করতেছেন, আপনি কি ওয়েতে আপনার হাত কি আবার প্রেজেন্টেশন দিতে দিতে নাকে ঢুকিয়ে দিয়েছেন কিনা। এই যে এটিকেটস গুলো আছে বডি মানে আপনার জেস্চার এন্ড পশ্চারের প্রেজেন্টেশনের সময়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কখনোই প্রেজেন্টেশনে আমি এটা বলবো না, আপনার ক্লাস প্রেজেন্টেশনে আমি আশা করবো এই কাজগুলো করবেন না, এক জায়গায় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র রিড আউট করে যাওয়া। এই অভ্যাসটা আমাদেরকে আগে ছাড়তে হবে। আপনি স্পেস যেটা আছে সেটাকে ইউটিলাইজ করুন। আপনি প্রয়োজনে যদি স্যারের পারমিশন নিতে হয় নিয়ে আপনি দর্শকের কাছে যান, আপনার ক্লাসমেট যারা দেখছে আপনার প্রেজেন্টেশন তাদের সামনে যান, মিডলে যান, তাদের সাথে কনভারসেশন করুন, ইন্টারাকশন করুন, তখন দেখবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এক জায়গায় দাঁড়ায় থাকেন, দেখবেন হঠাৎ করে হাত পকেটে ঢুকে গেছে, দেখবেন অনেকে এই কাজ করে। অনেকে দেখবেন যে দুই পা খুব মাঝখানে বিশাল ফাঁক রেখে দাঁড়াইছেন, আবার অনেকে দেয়ালে দাঁড়িয়ে সুন্দর করে কথা বলে, অনেকে আবার দেখবেন কথা বলতে বলতে নাক গুতাচ্ছে। এই যে কাজগুলো করা, এই কাজগুলো করা যাবে না। তো বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। আপনার জেস্চার কেমন হচ্ছে, পশ্চার কেমন হচ্ছে, এই বিষয়গুলো জানাটা, যেটা আমরা বলে থাকি যে ধরেন অভিনয় করছে একটা মানুষের, অভিনয়ের সময় যেখানে যতটুকু দরকার তার বডি ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু তার ম্যাক জিনিস নির্ভর করে। তো আপনারা প্রেজেন্টেশন যখন দিবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ শো করবে আপনি কতটুকু লেভেলের, কি লেভেলের প্রেজেন্টার আসলে। আপনার হাত মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, চোখের অঙ্গভঙ্গি, চেহারার অঙ্গভঙ্গি, এগুলোতেই কিন্তু মানুষ বুঝে নিবে আপনি আসলে স্পিকার বা প্রেজেন্টার হিসেবে কিরকম। তো এটা ঠিক করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে স্পেস আছে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন, মাঝে মাঝে হাত ব্যবহার করুন যেখানে যেখানে প্রয়োজন। আপনি একটু আপনার মাথা নাড়িয়ে মানুষের দিকে তাকান, ইন্টারাকশন করুন, দেখবেন অটোমেটিক বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। এবং অবশ্যই আপনি চাইলে একটা পেন ইউজ করতে পারেন, হাতে মার্কার ইউজ করতে পারেন প্রেজেন্টেশনের সময়, বা পয়েন্টার ইউজ করতে পারেন। তো এগুলো আপনার অনেক সময় হাতের যে পকেটে ঢুকে যাওয়া এই জিনিসগুলোকে দূর করে দিবে। সো আই হোপ ইউ আন্ডারস্টুড। ক্যান আই গো টু দ্য নেক্সট স্লাইড? আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করছি কারণ আরো দুইটা সেশন আছে যেহেতু আপনাদের। কিপ এ স্মাইলিং ফেস। ওকে, এটা খুব ইন্টারেস্টিং। এটা বলতে আপনারা কি বুঝেন? চটপট যদি এক দুইজন আপনারা একটু হাত তোলেন। হাসিমুখী ফেস। হ্যাঁ, স্মাইলি ফেস থাকা, যাতে করে বোঝা না যায় যে একটু বোরিং ভাব যাতে না থাকে, অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড থাকা। ওকে, গুড। সৈয়দা মাইশা ইউসুফ। থ্যাংক ইউ স্যার। স্মাইলিং ফেস বলতে আমি আমার নার্ভাসনেসটাকে দূর করার জন্য একটা স্মাইল দিব, আর যাতে আমার অডিয়েন্সরাও পজিটিভলি পজিটিভ দেখে এটা, যার কারণে যে স্মাইলটা আমি রাখবো আমার কমিউনিকেশনের জন্য, সেটাই প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্মাইলিং ফেস বলে আমি মনে করি। ওকে, এরপরে আমি যদি আবুল মঞ্জুর। থ্যাংক ইউ স্যার। এখানে স্মাইলিং ফেস বলতে আমি বুঝছি যে আমরা কথা বলার সময় যে হাসি মুখে কথা বলা, বা মনের মধ্যে বিষণ্ণতা থাকলেও যে মুখে না ফুটে, সেই জন্য স্মাইলিং মানে মুখে হাসি থাকা আর কি। ওকে, গ্রেট। আপনারা আচ্ছা, আমি রাকিবুল জান্নাত রাসেল। ইয়েস স্যার, থ্যাংক ইউ। স্যার, স্মাইলিং ফেস বলতে আসলে আমি আমার জায়গা থেকে কতটুক মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং কতটুক ভালো আছি, এটা যখন আমি আরেকজনকে বুঝাতে পারবো এবং সে যখন আমার ওইটা দেখে আর কি আগ্রহ মানে তার জাগবে, সে অবশ্যই তখন মনোযোগী হবে এবং সে তখন আমার গুরুত্বটা বুঝতে পারবে স্যার।
এটাই বুঝতে পারি। ওকে, গ্রেট। তো আমার মনে হয় আপনারা মোটামুটি এটা ক্লিয়ার হয়েছেন। আমি স্মাইলিং ফেস বলতে কিন্তু কখনোই এটা মনে করবেন না যে আমাকে সব সময় হাসতে হবে, জোরে জোরে হাসবো, আমি এভাবে প্রেজেন্টেশন দিব, ব্যাপারটা কিন্তু এরকম না। স্মাইলিং ফেস বলতে আমরা বুঝাতে চাচ্ছি যে আপনার চেহারায় যেন একটা এমন একটা ভাব থাকে যেটা হচ্ছে আপনাকে বোঝাবে যে আপনি যে প্রেজেন্টেশনটা দিচ্ছেন ওই সময়ে আপনি শুধু প্রেজেন্টেশনটাকে গুরুত্ব দিচ্ছেন। আপনার চেহারায় যদি বিষণ্ণতা থাকে তাহলে বোঝা যাবে যে আপনি পার্সোনাল লাইফ নিয়ে যে ডিপ্রেশনে আছেন সেইটা এখানে ইম্প্যাক্ট ফেলছে। আপনারা দেখেন, আমরা যখন ছোট ছিলাম আমরা স্যারদেরকে বলতাম যে স্যার ম্যাডামের সাথে ঝগড়া করে কিন্তু খাতা দেখেন না, কেন? তাইলে আপনার রেজাল্ট হচ্ছে আপনি খারাপ দিবেন। সো সেম প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার যদি চেহারায় প্রকাশ পেয়ে যায় যে আপনি বিরক্ত, তিক্ত, আপনার ভাল লাগে না, তাহলে কিন্তু হবে না। সো আপনি যখন প্রেজেন্টেশন দিতে যাবেন, মেক শিওর that you are keeping a smiling face. আপনার যতই মন খারাপ থাকুক, যে পরিমাণ সিচুয়েশনে থাকুক, কিন্তু হাসি যেন খুব হা হা করে হাসা না হয়। হাসিটা থাকবে হচ্ছে মুখে একটু মুচকি হাসি, যেটা একটা মানুষকে দেখতে আরো মানুষের কাছে প্রেজেন্টেবল করে দেবে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য স্মাইলিং ফেস। এটার জন্য কিচ্ছু করতে হয় না। পৃথিবীতে একটা জিনিস যেটার জন্য কোনো টাকা দিতে হয় না, বাকি সবকিছুর জন্য আপনার টাকা লাগে। সো ফ্রি যেহেতু আছে, এটা দিয়ে যান, কোনো সমস্যা নেই। নেক্সট, ডোন্ট বি ওভার কনফিডেন্ট। আমি আপনার সাথে সাথে আমার পার্সোনাল লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা একটা কম্পিটিশন করতাম আমার নিজের কোম্পানি থেকে, সেটা হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি পাবলিক স্পিকিং কম্পিটিশন। সো এখানে একটা ছেলে ছিল আপনার, আমি ইউনিভার্সিটির নাম না বললাম, ওয়ান অফ দ্য টপ 10 ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট। সে এসেছে, সে আসার পরে আপনার ওখানে ফার্স্ট রাউন্ডে সে খুব ভালো করে। সো আমি যাচ্ছিলাম, ইসিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট একজন যাচ্ছিলেন, আমাদের আরেকজন যাচ্ছিলেন হচ্ছে আইইউবিএটির সিস্টেম অ্যাডমিন, এবং আরেকজন ছিলেন প্রথম আলো। সো এখন ওনাকে আমরা দাঁড়িয়ে অ্যাপ্রিসিয়েশন দেই। সেকেন্ড রাউন্ডে সামহাও সে তারপরও অত ভালো করে নাই, কিন্তু ফাইনাল পর্যন্ত সে পৌঁছায়। এটা হচ্ছে প্রথমবার। দ্বিতীয়বার সে আবার ফাইনাল পর্যন্ত পৌঁছায়, এবং ফাইনালে যে সে একেবারে খুব ছক বাঁধা, ধরেন টিচাররা ক্লাসরুমে অনেক সময় অনেক টিচার দেখবেন প্রেজেন্টেশন দেয় না, যে শুধু রিড আউট করে যায় স্লাইড। সো ওনার ইংলিশ খুব ভালো, বিকজ হি ইজ ফ্রম আ গুড ইনস্টিটিউশন, কিন্তু তার ওভার কনফিডেন্টের কারণে সে ওখানে বাদ পড়ে যায়। সে মানে ষষ্ঠ হয়, আমাদের টপ 11 এর মধ্যে সে 6 হয়। এরপরেই তার শুরু হয়েছে কমপ্লেন করা যে জাজ ভালো না, জাজদের কোয়ালিটি নাই, আমাকে ইমেল করছে, আমাকে এসএমএস করছে, আমার পেজে নক দিছে। তা আমি তখন জাজমেন্ট করলাম যে ওর সমস্যা কোন জায়গায়। সে ঢাকা ইউনিভার্সিটির কিছু কম্পিটিশনে তাকে জাজ হিসেবে নেওয়া হয়েছে। এই জন্যই আমরা বলি যে ইফ ইউ ডোন্ট পিক দ্য বেস্ট পিপল দেন ইউ আর ইন দ্য ট্রাবল। সো সে আমাদেরকে উদাহরণ দিচ্ছে যে আমি ওখানে জাজ করেছি, আমি ন্যাশনাল লেভেলের কম্পিটিশন জিতেছি। এখন আপনি আমাকে বলেন যে আপনি ঢাকা ইউনিভার্সিটির একটা কম্পিটিশন জিতা মানেই কি আপনি আসলে পৃথিবীর শ্রেষ্ঠ? আমি কয়েকটা খালি ডিবেট করেছি জীবনে, কিন্তু আসেন আপনি যে কোনো বড় বড় প্রেজেন্টারকে নিয়ে আসেন, চ্যালেঞ্জ করতে পারবো, তাদের থেকে ভালো প্রেজেন্টেশন দিতে পারবো। এখন এই জন্য কি আমাকে ঢাকা ইউনিভার্সিটির ট্যাগলাইন লাগাইতে হবে? আমি বুঝি নাই। তো ওনার এই যে মেন্টালিটি গুলো, এটা কিন্তু ওনার ওভার কনফিডেন্স শো করেছে। এতে কি হয়েছে, সে আমাদের কাছে কিন্তু নেগেটিভ হলো, এবং এরপরে কিন্তু সে আর কোথাও নাই। কিন্তু আমরা যাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের জাজমেন্টে করেছি, সেই ছেলে মেয়েগুলো, আমার ওখানে 35টা ইউনিভার্সিটির ছেলে মেয়ে ছিল, 150 জন, প্রাইভেট এবং পাবলিক মিলিয়ে। সো আপনি দেখেন সেই জায়গাটায় যাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করেছি, সেখানে একজন মেয়ে এখন আপনার মনে করেন ইউনাইটেড নেশনের প্রোগ্রামে যায়, একজন কমেডিয়ান, আরেকজন ঢাকা ইউনিভার্সিটি, তারা ওই কম্পিটিশনের পরে আরো মনে করেন 4টা কম্পিটিশন জিতেছে ন্যাশনাল লেভেলে। সো উই নো হোয়াট উই আর সেইং, রাইট? আপনার ইংলিশ ভালো, বাংলা ভালো মানেই কিন্তু আপনি ভালো প্রেজেন্টার, এটা কিন্তু কোনো দিনই ভাবার কোনো সুযোগ নাই। আমরা এই জন্য বলে থাকি a good student maybe cannot be a good teacher, but a bad student can be a good teacher. Only the way you deal with the students, with your subject, এবং আপনার কনভিন্সিং পাওয়ারটা কি, আপনি কি পরিমাণ মানুষকে দিতে পারেন, রাইট? সো ওভার কনফিডেন্ট প্রেজেন্টেশনে হলে এই সমস্যাগুলো তৈরি হবে যে আপনি একটা পর্যায়ে গিয়ে আটকে যাবেন। সো আপনাকে যদি কেউ অ্যাপ্রিসিয়েশন দেয়, থ্যাঙ্কফুল হন। যদি আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েশন নাও দেয়, আপনাকে কিছু কারেকশন দেয়, ওগুলোকে পজিটিভলি নেন, তাহলে দেখবেন প্রেজেন্টেশন নেক্সট আরো ভালো হবে। যেমন আমি আমার যে কোনো সেশন নেই, আমার যে কোনো কিছু, আমি যখন ফেসবুক এই লাস্ট করোনার সময় 40টা লাইভ করেছি, 40 জন টপ ম্যানেজার পজিশন লোকদেরকে নিয়ে, আমি প্রত্যেকটা লাইভের পরে শুনতাম যে আমার ভুলগুলো কোথায় ছিল, কারণ মানুষের কারেকশনের কিন্তু অনেক জায়গা আছে। সো আপনাদেরকে এই জিনিসগুলো এখন থেকে গ্রো আপ করতে হবে, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। থ্যাংক ইউ। নেক্সট প্লিজ।
ওকে, লিসেন মোর, স্পিক লেস। একজন ভালো স্পিকার আপনি তখনই হতে পারবেন, প্রেজেন্টার তখনই হতে পারবেন, যখন আপনি মানুষের কথা আগে শুনবেন। মানুষের কথা যদি আপনি না শুনে চিন্তা করেন যে আপনি শুধু বলে যাবেন, তাহলে আপনি একটু ট্রাবলে আছেন। এই জন্য আমরা বলে থাকি লিসেন মোর, স্পিক লেস। এটা আমার মনে হয় আপনারা সোজা খুব বুঝতে পেরেছেন যে আমি বলতে চাচ্ছি শুনুন বেশি, বলুন কম। তাহলে দেখবেন আপনার অনেক 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 ডেভেলপ হবে। নেক্সট স্লাইড প্লিজ। টক টু দ্য পয়েন্ট, ডিরেক্টলি পয়েন্টে কথা বলেন। দরকার নাই এখান থেকে, যেমন টেল মি, আপনাদের একটা এটা ইন্টারভিউ স্কিল এন্ড এটার মধ্যে চলে আসে, যদিও ইন্টারভিউতে একটা কমন কোয়েশ্চেন থাকে, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখন আমরা কি করি, মাই নেম ইজ দিস, মাই ফাদার নেম ইজ দিস, মাই মাদার নেম ইজ দিস, আই হ্যাভ 2 চিলড্রেন, আই এম ডুইং জব হেয়ার। এই যে বিষয়গুলো আপনি বলতে থাকছেন, আসলে এগুলো সবই তো আপনার কারিকুলাম ভিটা বা রিজিউমিতে দেয়া আছে। So no one is interested about it because the HR person doesn't have time to listen you for several minutes. Now, when they will ask this question, আপনাকে পয়েন্টে কথা বলতে হবে। লাইক আপনি আপনার নামটা বলে বলতে পারেন যে স্যার আমার সব ডিটেলস আপনাদের কাছে সিভিতে দেয়া আছে, আই হোপ ইউ ওয়েন্ট থ্রু দিস। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আসলে বর্তমানে কি করছি। স্টার্ট উইথ ইউর ওয়ার্ক। যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে, স্টার্ট যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি কি করছেন। এই যে ক্লাব থেকে আপনার আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন, দিস ইজ ইউর এক্সপিরিয়েন্স। অ্যাজ এ ফ্রেশ আপনি এটাকে ইউটিলাইজ করেন। আপনি প্রজেক্ট করেছেন, সেই প্রজেক্ট গুলোর কথা তাদের সাথে আলোচনা করেন। কিন্তু ওখানে বাবা মা রক্তের গ্রুপ এগুলোর দরকার নাই। সো সিভিতে যেমন আমরা এখন পার্সোনাল ডিটেলস দিতে মানা করি, কেন? কারণ এগুলো দেখার এখন কারোর অত সময় নাই। সো এই জন্য প্রেজেন্টেশন যখনই দেন, পয়েন্টে কথা বলেন, ডিরেক্ট পয়েন্টে কথা বলেন। নেক্সট প্লিজ। ওকে, বি প্রিপেয়ার ফর কোশ্চেন এন্ড আনসার সেশন। এটা অবশ্যই স্যার নিবেন সেশনটা, একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যে কোনো প্রেজেন্টেশনের পরে কিন্তু আপনাকে তোপের মুখে পড়তে হয়, ইউনো। এটা আমাদের মিটিংও আমরা যখন থাকি আমাদের অনেক সময় পড়তে হয়, আপনি এটা কেন করলেন, কেন এইভাবে হলো না। আপনার প্রফেশনে আপনাকে ওইভাবে বলবে যে এটা কেন করছেন, এটা কেন করেন নাই। তো আপনাকে তৈরি থাকতে হবে। ধরুন একজন এমন একটা কোশ্চেন করলো যে আপনি আনসারটা জানেন না, এখন আপনি কি তার সাথে খারাপ ব্যবহার করবেন? রিমেম্বার, যখনই কোনো কোশ্চেন আসবে, প্রথমে যে মানুষটা কোশ্চেন করছে তাকে ধন্যবাদ দিন। থ্যাঙ্কস ফর ইউর ওয়ান্ডারফুল কোশ্চেন, আই অ্যাপ্রিশিয়েট। যদি আপনি জানেন, আনসারটা দেন। যদি আপনি না জানেন, তাহলে কি করবেন? ডেফিনেটলি আপনার তাকে বলতে হবে যে আই এম এক্সট্রিমলি সরি, যে রাইট নাও আমার এই ইনফরমেশনটা আসলে মনে পড়ছে না, তবে আপনি আপনার কন্ট্যাক্ট অথবা আপনার যে কোনো ইনফরমেশন আপনি যদি আমাকে দেন, অবশ্যই আমি আপনার সাথে এটা নিয়ে ডিসকাশন করব। তার মানে ওই মানুষটা বুঝলো যে একটা মানুষ সবকিছু এট এ টাইম মনে নাও থাকতে পারে, কিন্তু ওই মানুষটা আমার সাথে পরে কমিউনিকেট করে আমার থেকে এই ইনফরমেশন গুলো নিয়ে যাবে, আমাকে ইনফরমেশন গুলো দিবে। এই যে জিনিসটা, এই টেকনিক্যাল জিনিসগুলোর জন্য আমি আবারও বলবো যে কমন সেন্স খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সেশনে। সো আপনি হয়তো এ টু জেড বুঝাইতে পারবেন, যদি কোনো এক্সপেরিয়েন্স কেউ পড়ে তখন কি আপনি তাকে বুঝাইতে পারবেন? পারবেন না তো, না? সো আমার কথা হচ্ছে যে যখনই কোনো প্রেজেন্টেশন দিবেন, যেই স্লাইডস গুলো তৈরি করছেন ওইটার এগেনস্টেই যেহেতু কোশ্চেন গুলো আসবে, চেষ্টা করবেন যতটুকু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে কোশ্চেন গুলো আপনার তৈরি করে যাওয়া যায়।